লাস্ট এপিসোডে আমরা শাইয়ান আর সেই ডাকাতদের মধ্যে ফাইট দেখেছিলাম। সেখানে তো শুধু শাইয়ান সেই ডাকাতদের সাথে মজা করছিল, যাতে করে সে তাদের পক্ষ থেকে কিছু অরিজিন পয়েন্ট কালেক্ট করতে পারে। আর যখনই তারা তাদের লিমিটে চলে আসে, তখনই শাইয়ান তাদের সবাইকে শেষ করে দেয়। এরপর তারা আবার তাদের জার্নি কন্টিনিউ করে। সবশেষে আমরা শাইয়ানদের রিইউনিয়ন দেখেছিলাম। এই এপিসোড শুরু হয় শায়ো স্টেট থেকে, যেখানে শাইয়ান ভাবছিল সত্যি তাদের ফ্যামিলির মধ্যে সম্পর্ক অনেক ভালো। যদিও তারা আমায় দেখেই আমাকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি দেবে বলছে, কিন্তু এরপরও আমি তাদের চালচলন দেখে তো এতটুকু বুঝতে পেরেছি যে তারা এখানে আমায় আবার দেখে সত্যি অনেক বেশি খুশি। তখনই শাইয়ান বলে সে কোথায়, তাকে তো আমি এখানে আসার পর একবারও দেখলাম না, সে কি এখান থেকে কোথাও চলে গেছে? এটা বলে সে সেখানে ভাবছিল এই বর্ডের আসল ওনারের একটা বোন আছে। আমি তার মেমোরি থেকে তো এতটুকু জানতে পেরেছি যে তাদের মধ্যে সম্পর্ক সত্যি অনেক ভালো, কিন্তু এরপরও এখনো কেন সে এখানে আসেনি? এর মানে কি সে এই সময় এখানে নেই? তখনই সেখানে তার বাবা কাঁদতে কাঁদতে বলে আমার শিরান এখন না জানে কোথায় আছে, নিশ্চয়ই সে এই সময় কাঁদছে। এটা শুনে শাইয়ান সেখানে একটু শক হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে তার সাথে। সরি, আমি এখনো তাদের ক্যারেক্টার সম্পর্কে কিছুই জানতে পারিনি, যে এখানে তার মা, বোন আর আঙ্কেল কে কোনটা, তাই প্রথম একটু এলোমেলো হবে, প্লিজ এডজাস্ট করে নেবেন। তখনই এক ওমেন বলে সত্য বলতে কি সে এই সময় এখানে নেই, যদিও এটা খারাপ কিছু না, কিন্তু এটা বলেই তিনি সেখানেই থেমে যায়। তখনই তার কাজিন বলে হ্যাঁ, এটা তো জানা কথা যে তুমি তার সম্পর্কে কিছুই জানবে না, কারণ তুমি তো এখনই এখানে এসেছো। আজ থেকে ঠিক 3 মাস আগে পদ্ম টাওয়ার থেকে একজন পার্সন আকাশ পথে ট্রাভেল করছিল, কিন্তু তখনই ওনার নজর শিরানের উপর পড়ে। এরপরই তিনি আমাদের কাছে চলে আসে। এরই সাথে আমাদেরকে এটা বলে যে তার উপর বুদ্ধের অনেক ভালো একটা ছাপ আছে, এর মানে সে অনেক ভালো বুদ্ধিস্ট কাল্টিভেটর হতে পারবে। এটা বলেই তারা জোর করে আমাদেরকে কিছু টাকা দিয়ে তাকে এখান থেকে উঠিয়ে নিয়ে গেছে। এইসব শুনে শাইয়ানো সেখানে অনেক বেশি শক হয়ে বলে কি লোটাস টাওয়ার? এটা বলে সে সেখানে ভাবছিল লোটাস টাওয়ার এটা জিনজাই সেক্টরের মধ্যে বিখ্যাত, আর এরই সাথে হান ডাইনাস্টির মধ্যে টপ 3 সেক্টরের মধ্যে একটা। যদিও এটা অনেক ভালো, কিন্তু তখনই তার বাবা সেখানে অনেক বেশি রেগে চিল্লাতে বলে না, আমি আমার একমাত্র মেয়েকে কখনোই সন্ন্যাসী বানাবো না। কিন্তু না জানে সেই বাস্টার্ড গুলো কোথা থেকে উড়ে এসেছে আর আমাদেরকে ফোর্স করে তাকে এখান থেকে তুলে নিয়ে গেছে, আর তার বদলে আমাদেরকে কিছু টাকা দিয়ে গেছে। আমি আমার মেয়ের বদলে সেই বাস্টার্ডদের টাকা কখনোই একসেপ্ট করব না। এটা শুনে শাইয়ান বলে কি, তাকে সন্ন্যাসী বানানোর জন্য তারা উঠিয়ে নিয়ে গেছে? আপনি এসব কি বলছেন? আমার জানা মতো তারা তো এরকম কোনো কাজ করে না। আর পাশ থেকে কিউনার বলে কি সে একটা সন্ন্যাসী হবে, এর মানে কি সেও সেই মংদের মতো একেবারে টাক হয়ে যাবে? তখনই তার কাজিন বলে যদিও সে এখান থেকে চলে গেছে আর এটা তার ইচ্ছায় না, অন্যের ইচ্ছায় হয়েছে, এরপরও সে তোমার মতো নিজের ফ্যামিলিকে ভুলে যায়নি। সে কিছুদিন পরই আমাদেরকে চিঠি পাঠায়, আর তার চিঠি থেকে আমরা এতটুকু তো জানতে পেরেছি যে তারা অনেক বেশি হার্ড ওয়ার্ক করে। এরপরও আজ পর্যন্ত তারা শিরানের সাথে খারাপ কোনো আচরণ করেনি, সে সেখানে খুব ভালোই আছে। তখনই তার কাজিন সিস্টার বলে না, এখনো তৃতীয় বোনের মাথায় তার চুল আছে, তাকে টাক করা হয়নি। সত্য বলতে কি লোটাস টাওয়ার এখান থেকে অনেক দূরে, যার জন্য আমরা তার সাথে সরাসরি দেখা করতে পারি না, শুধু চিঠির সাহায্যেই যোগাযোগ করতে পারি। এইসব শুনে কিউনার বলে ও এটা তো ভালো কথা, কারণ একটা সুন্দরী মেয়ের মাথায় যদি চুলই না থাকে তাহলে সে কিসের সুন্দরী? তার সৌন্দর্য তো তার চুলের সাথেই শেষ হয়ে যাবে। এইসব শুনে সেখানে শাইয়ান ভাবছিল ও আমার মনে পড়েছে মিস শিদাউনো তাদের মতোই এক গ্রুপের মেম্বার, কিন্তু এরপরও ওনার মাথায় কত লম্বা আর ঘন চুল আছে, এর মানে নিশ্চয়ই এখনো তার মাথায় চুল আছে, তারা তাকে এখান থেকে নেওয়ার পর টাক করেনি। কিন্তু এরপরও আমি একবার হলেও তার কাছে যাব আর এটা মেক শিওর করব যে তার সাথে কি লোটাস টাওয়ারের মেম্বাররা ভালো ব্যবহার করছে কি করছে না। যদি আমি সেখানে যাওয়ার পর তার সাথে কোনো উল্টোপাল্টো কিছু হতে দেখি, তাহলে আমি ওয়াদা করছি লোটাস টাওয়ারের লিডার সাথে আমি অনেক খারাপ কিছু করব। তখনই শাইয়ানের আন্টি বলে সত্য বলতে কি শিরেন এই সময় যেই প্লেসে আছে সেটা তার জন্যই অনেক ভালো,
কারণ আমার জানা মতে লোটাস টাওয়ার অনেক বেশি পাওয়ারফুল। সেখানে থেকেই যদি সে কাল্টিভেশন করে তাহলে নিশ্চয়ই সে ফিউচারে অনেক বেশি স্ট্রং হতে পারবে। আর আমি আজ পর্যন্ত লোটাস টাওয়ার সম্পর্কে খারাপ কোনো আফওয়া শুনিনি। যা কিছু শুনেছি সেই সব কিছুই তাদের ফেভারে, তাই আমার মনে হয় না সেখানে তার তেমন কোনো প্রবলেম হবে। আর এরই সাথে আমাদের কাছে আরো একটা খুশির সংবাদ আছে। তোমার ভাইয়ের ব্যাংক সিটির এক ফেমাস ওমেনের সাথে ভালো সম্পর্ক আছে। আমরা ফিউচারে তাদের কাছ থেকে আরো ভালো কিছু খবর আশা করছি। তখনই তার আঙ্কেল বলে, শাইয়ান, একবার এই প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার পর আমরা তোমার উপর ফোকাস করব। এর মানে এরপর তোমার পালা। হ্যালো, এখানে মনে হচ্ছে আমাদের আশেপাশেই কোনো একটা গ্যাস লাইন ফেটে গেছে, যার জন্য এই আওয়াজটা রিলিজ হচ্ছে। এখন রাতের 3টা কি 3:30 বাজে, যার জন্য এখনো এখানে কেউ পৌঁছয়নি। আশা করি এখানে বড়সড় কোনো ব্লাস্ট হবে না। যদি ব্লাস্ট হয় তাহলে নিশ্চয়ই আমিও শেষ হয়ে যাব। তাই প্লিজ, আমি এখন এখানের এই নয়েজের কিছুই করতে পারছি না। যতক্ষণ পর্যন্ত এই লাইন ফিক্স হবে না অথবা এখানের আশেপাশের পুরো এরিয়া ফেটে যাবে না, ততক্ষণ পর্যন্ত এটা সহ্য করতে হবে। এইসব শুনে কিউনার বলে, কি, এর মানে কি মাস্টার আবার বিয়ে করতে চলেছে? এটা শুনে শাইয়ান বলে, চুপ করে বসে থাকো আর এখানে এটা ভান করো যে তুমি এখানের কিছুই শোনোনি। তখনই শাইয়ান তার কাজিনকে এই খুশির খবরের জন্য অভিনন্দন জানায়। আর এইসব শুনে তার কাজিন সেখানে অনেক বেশি ব্লাশ করতে শুরু করে। আর এরই সাথে তার বাবা মাকে এখানে এইসব কিছু বলার জন্য মানা করে। তখনই তার চাচাতো বোন শাইয়ানকে সেখান থেকে টানতে শুরু করে। আর এরই সাথে তার ভাইকে খোঁটা দিয়ে বলে যে হ্যাঁ, এটা তো হওয়ারই ছিল, কারণ প্রথম দেখাই সে তাকে ভালোবেসে ফেলেছে আর দ্বিতীয় দেখায় তাদের মধ্যে ফিলিংস আরো বেশি স্ট্রং হয়ে গেছে। তাই আমার মনে হয় তাদের বিয়ের আগেই আমরা কোনো না কোনো খুশির সংবাদ তো নিশ্চয়ই পেয়ে যাব। এইসব শুনেও সে সেখানে ব্লাশ করতে শুরু করে আর এরই সাথে তার বোনকে এইসব কিছু বলতে মানা করে। তখনই তার আঙ্কেল আর আন্টি তার চাচাতো বোনকে শাইয়ানকে সেখান থেকে একটু খোলা জায়গায় নিয়ে যেতে বলে, যেখানে তারা একটু রিল্যাক্স করতে পারবে। আমার মনে হয় ফাটার আগেই তারা ঠিক করে ফেলেছে। সত্যি আজ আমি বারবার বেঁচে গেলাম। আর যখনই তারা সেখান থেকে চলে যায় তখনই শাইয়ানের বাবা বলে, হেই, তুমি হঠাৎ করে তার বিয়ের কথা কেন তুলেছ? তুমি কি জানো না লাস্ট টাইম তাকে যেই ওমেন নিয়ে গিয়েছিল সে কোনো ভালো পার্সন ছিল না। নিশ্চয়ই তাকে এখান থেকে নেওয়ার পর সে তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে আর এরই সাথে অনেক বেশি টর্চার করেছে। এর জন্য তোমার আজ এখানে তার বিয়ের কথাটা তোলা ঠিক হয়নি। এইসব শুনে তার আঙ্কেল সেখানে এর জন্য ক্ষমা চায় আর বলে, সত্য বলতে কি, তাকে দেখার পর আমি তো সবকিছুই ভুলে গিয়েছিলাম। এরই জন্য আমি সবার সামনে এই কথাটা তুলে ধরেছিলাম। কিন্তু আপনার কি মনে হয় না যে যদি বাইরের মানুষরা এই জিনিসটা জানতে পারে যে সে আবার ফিরে এসেছে, তাহলে তারা নিশ্চয়ই তার বিরুদ্ধে কোনো না কোনো ষড়যন্ত্র তো করবেই। তাই আমাদের আগে থেকেই তাকে প্রোটেক্ট করার জন্য কোনো না কোনো কিছু তো ভেবে রাখতেই হবে। তাই এখন আমাদের যে করেই হোক এই বিষয়টা হাইড করে রাখতে হবে, যাতে করে তার কানে এই সম্পর্কে আবার আর কোনো কথাই না যায়। তখনই আমরা দেখতে পাই শাইয়ান আর কিউনার লুকিয়ে লুকিয়ে তাদের সব কথা শুনছিল। তখনই শাইয়ান বলে, আপনারা এখানে যা কিছু বলেছেন আমি সেই সব কিছুই শুনে ফেলেছি। তখনই কিউনার বলে, মাস্টার, আমি তো প্রথম ভেবেছিলাম আপনার বাবা মা আপনাকে অনেক কঠিন শাস্তি দেবে, কিন্তু এখন ওনাদের কথা শুনে তো মনে হচ্ছে যে ওনারা আপনার অনেক পরোয়া করে। এরই জন্য তারা এত সময় আপনাকে না দেখে এত বেশি রেগেছিল। তখনই সেখানে শাইয়ান ভাবছিল, আমি বুঝতে পারছি না তারা আমার কাছে এই সম্পর্কে কেন কোনো কিছুই জিজ্ঞেস করছে না। তারা নিজে থেকেই কেন কথা বানাতে শুরু করেছে। নিশ্চয়ই এরকমটা শুধু এই জন্যই হচ্ছে কারণ তারা এই বডির আসল ওনারকে দেখেছে, আমাকে না। নিশ্চয়ই তারা এখনো এটাই ভাবছে যে এখনো আমি অনেক বেশি উইক আর একেবারেই বোকা। কিন্তু না, এখন তো আর আমি আগের মতো নেই, আমি পুরোপুরি বদলে গেছি। কিন্তু এখন আমি তাদেরকে এই সম্পর্কে কিছুই বলবো না, যাতে করে তাদের মাথায় আবার অন্য কোনো ধরনের চিন্তা না চলে আসে। এইসব ভাবতে ভাবতেই সে তার কাজিনদের দিকে যেতে শুরু করে। আর এরই সাথে সে আবার মনে মনে বলে যে আমি তাদেরকে কিউন সম্পর্কেও কিছু বলবো না, আর এটাও বলবো না যে সে এত সময় পর্যন্ত এই ওয়ার্ল্ডের শাইয়ানের সাথে কি করেছে, যার জন্য আজ তার বডিতে আমি আছি। এর মানে আমার তাদের কাছ থেকে প্রায় সবকিছুই লুকোতে হবে। আর এর কয়েকদিন পর আমরা শাইয়ানকে তার রুমে বসে থাকতে দেখতে পাই।
তখনই সে বাহির থেকে কিছু আওয়াজ শুনতে পায়। এইসব শুনে সে বলে, আমি বুঝতে পারছি না হঠাৎ করে বাহির থেকে এইসব কিসের আওয়াজ আসছে। তখনই আমরা জানতে পারি সাইয়ানদের গেটের বাহিরে অনেক বড় একটা ভিড় জড়ো হয়ে গেছে। আর সেখানেই কেউ একজন বলছে যে নিশ্চয়ই সাইয়ান একজন সুদর্শন পুরুষ, আর তার পার্টনার হিসেবে আমার মতোই এক সুদর্শন নারীর প্রয়োজন। আর যদি একবার আমাদের বিয়ে হয়ে যায় তাহলে নিশ্চয়ই আমাদের বাচ্চাও অনেক বেশি সুন্দর হবে। আর পাশ থেকেই আরো একজন বলে, না, সাইয়ান অনেক বড় এক বোকা, আর এরই সাথে সে অনেক বেশি উইক। তাই আমার মতে তার এরকম একটা ওয়াইফ প্রয়োজন যে তাকে প্রোটেক্ট করতে পারবে, আর এরই সাথে তাকে সব ধরনের বিপদ থেকে মুক্ত করতে পারবে। এর মানে তার ওয়াইফ রূপে আমি হব পারফেক্ট। এইসব শুনে তার চাচাতো বোন বলে, না, সাইয়ানের এই সময় বিয়ের কোনো প্ল্যান নেই, এর জন্য সে আরো কিছুটা সময় এভাবেই শান্তিতে কাটাতে চায়। তাই প্লিজ আপনারা এখান থেকে চলে যান। আর তখনই তার চাচাতো ভাই বলে, প্লিজ আপনারা এখান থেকে চলে যান, কারণ এটা আমাদের প্রাইভেট প্রপার্টি। তাই যদি আপনারা এখন এখান থেকে না যান তাহলে আমি এর বিরুদ্ধে আমাদের এই ভিলেজের মেয়রের কাছে নালিশ করব। এইসব শুনে সেই ভিড়ের মধ্যেই আরো একজন বলে, কি তোমরা এইসব কি বলছো? আমি কি আমার মেয়ের হবু শ্বশুর বাড়িতে আসতে পারবো না? তোমার কি মনে হয় আমার মেয়ে কি সবার মতোই একেবারে সাধারণ? না, সে অনেক ভালো রান্না করতে পারে, আর এরই সাথে তার চেহারা দেখেছো সে কতটা উজ্জ্বল। নিশ্চয়ই সাইয়ানের জন্য আমার মেয়েই হবে পারফেক্ট। উপর থেকেই তাদের এইসব কনভারসেশন সাইয়ান শুনছিল। তখনই সে বলে, সত্যি এটা মানতে হবে যে আমাদের ফ্যামিলির সবগুলো মেম্বার যেমন সুন্দর তেমনি আমাদের কাছে অনেক ধন সম্পদ আছে। তাই তো সবগুলো ফ্যামিলি আমাদের সাথে যুক্ত হতে চায়, হোক তারা ধনী হোক তারা গরিব, সবাই। এইসব শুনে কিউনার বলে, সত্যি মাস্টার, আজ পর্যন্ত আমি এরকম কোনো দৃশ্য দেখিনি। তাদের কথা শুনে তো মনে হচ্ছে যে তারা সবাই আপনার সাথে সম্পর্ক করতে চায়। এইসব দেখে সাইয়ান ভাবছিল, সত্যি এখানে আমার বাবা মা আমাকে প্রোটেক্ট করার অনেক চেষ্টা করছে। এটা ভাবতে ভাবতেই সে তাদের কাছে আসছিল। তাকে সেখানে আসতে দেখে সাইয়ানের বাবা বলে, সাইয়ান, তুমি এখানে কি করছো? এখানে কিছুই হচ্ছে না, তাই দ্রুত তুমি তোমার রুমে ফিরে যাও। আর পাশ থেকে তার মা বলে, তোমার এখানে তাদের কথায় কান দেওয়ার কোনো দরকার নেই, তারা এখানে শুধু শুধুই উল্টো পাল্টো কথা বলছে। তুমি এখনো ইয়াং, তাই তোমাকে এখন এইসব বিষয়ে ভাবার কোনো দরকার নেই। তখনই সেই ভিড় থেকে কেউ বলে, ইয়াং মাস্টার, আপনার কি আমার মেয়ের কথা মনে নেই? আপনারা যখন ছোট ছিলেন তখন তো আপনারা সব সময় একসাথেই খেলাধুলা করতেন। তাই আমার মতে এখন আপনাকে আপনার ছোটবেলার খেলার সাথীকেই একসেপ্ট করা দরকার। তখনই পাশ থেকে আরো একজন বলে, ইয়াং মাস্টার, আমরা নিউ ফ্যামিলির মেম্বার, আমরা আজ পর্যন্ত আপনার সম্পর্কে সব ভালো কথাই শুনেছি, আর এর সাথে আমাদের ফ্যামিলির সবাই আপনাদের সম্পর্কে সব সময় ভালো কথাই বলে এসেছে। তাই প্লিজ আপনি আমাকে একসেপ্ট করুন। তখনই সাইয়ান তার বাবা মার কাছে চলে আসে। তাকে সেখানে দেখে তার বাবা বলে, সাইয়ান, আমরা তোমার ডিসিশনের উপর কোনো আওয়াজ তুলবো না। তুমি এখানে আমাদেরকে যেটা বলবে আমরা তোমার সেই কথাতেই একমত হব। আর পাশ থেকে তার মা বলে, তুমি যদি বিয়ে করতে চাও তাহলে শুধু আমাদেরকে একবার বলবে যে তুমি কাকে বিয়ে করতে চাও, আমরা তোমাকে তার সাথেই বিয়ে দেব। কারণ যদি তুমি খুশি থাকো তাহলে আমরাও খুশি। এইসব শুনে সাইয়ান বলে, বাবা মা, আপনাদের এই বিষয়ে এখানে আর কোনো টেনশন করতে হবে না। তাই প্লিজ আপনারা এখন একটু বিশ্রাম করুন, আর এখানের যত প্রবলেম আছে সেই সব প্রবলেম আমার উপর ছেড়ে দিন, আমি সব কিছুই হ্যান্ডেল করে নেব। এরপর সাইয়ান সেই ভিড়ের সামনে চলে আসে। সেখানে অনেকগুলো মেয়ে ছিল। তাদের মধ্যে একজন বলে, প্লিজ মিস্টার সাইয়ান, আপনি আমাকে চুজ করুন। আর সেখানে একটা ছোট মেয়ে বলে, বিগ ব্রাদার, প্লিজ আমার দিকেও একবার তাকান। তখনই পাশ থেকে আরো এক ওমেন বলে, ইয়াং মাস্টার, যদি আপনার এখানের কাউকে পছন্দ না হয় তাহলে আপনি কোনো টেনশন করবেন না, কারণ আমার কাছে আরো অনেকগুলো কালেকশন আছে। এইসব শুনে সাইয়ান বলে, প্লিজ আপনারা একটু ধৈর্য ধরুন, কারণ আমি এখনই আপনাদের সবার সাথে এই বিষয়ে আলোচনা করতে চলেছি। এটা বলেই সে সেখানে তার 8 ডিফিকাল্টি ডিমোনিক টেকনিক 60% অ্যাক্টিভেট করে দেয় আর বলে, তাহলে বলুন আপনাদের মধ্যে কে আমাকে সব থেকে বেশি পছন্দ করেন? যে আমাকে পছন্দ করেন প্লিজ তিনি তার হাত উঠান। তখনই আমরা সেই ভিড়ের সিন দেখতে পাই। সেখানে কেউ বলছে, হঠাৎ করে আমার সাথে এটা কি হচ্ছে? আমার মনে কেন তাকে এত বেশি মারার ইচ্ছে জাগছে? আর পাশ থেকেই আরো একজন বলে, না না, আমি এখানে কেন এসেছি?
তাকে দেখেই তো আমার মাথায় অনেক বেশি ব্যথা শুরু হয়ে গেছে। আর সেখানে সেই ছোট্ট মেয়েটা বলে, আমি বুঝতে পারছি না আমি এখানে কেন এসেছি। আমার মনে হয় আমি এখানে ভুল করে চলে এসেছি। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই তারা সবাই সেখান থেকে যেতে শুরু করে আর বলে, আমরা আজ এখানে একটা কথা ক্লিয়ার করে বলে দিতে চাই যে সাইয়ানের চরিত্র আগেই নষ্ট হয়ে গেছে আর নিশ্চয়ই তার সাথে কোনো না কোনো প্রবলেম হয়েছে, এরই জন্য তো সে আবার তাদের বাড়িতে ফিরে এসেছে। তাই আমি বলে যাচ্ছি মিস্টার সাই, আপনি আপনার ছেলেকে কখনোই কোনো ভালো মেয়ের সাথে বিয়ে দিতে পারবেন না, তাকে এভাবেই একা একাই মরতে হবে। এইসব শুনে তার মা সেখানে অনেক বেশি রেগে যায় আর বলে, ইউ বাস্টার্ড, তোমরাই এখানে এসেছিলে আর এখান থেকে যাওয়ার সময় এইসব উল্টোপাল্টো কি কথা বলে যাচ্ছ। আর সেখানে তার বাবাও অনেক বেশি রেগে বলে, ইউ বাস্টার্ড, এখানে তোমাদের আমার ছেলেকে অভিশাপ দেওয়ার সাহসকে দিয়েছে। এর পরের সিনেই আমরা দেখতে পাই তারা সাইয়ানকে জড়িয়ে ধরে বলে, সাইয়ান প্লিজ তুমি তাদের কথায় কান দিও না, তারা কেউ ভালো পারছেন না, তারা সবাই প্রথমে নিজে থেকেই এখানে এসেছিল আর না জানে হঠাৎ করে তাদের সাথে কি হয়েছে তারা তোমার সম্পর্কে উল্টোপাল্টো কথা বলতে শুরু করেছে। তাই আমি নিশ্চিত হয়ে বলতে পারবো যে তারা সবাই এক গুচ্ছ পাগলের দল। আর সেখানে তার মা বলে, সাইয়ান তোমায় এইসব বিষয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, কারণ আমরা তো জানি যে তুমি আসলে কেমন। এইসব শুনে সাইয়ান বলে, হ্যাঁ আপনাদের এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ আমি এখানে তারা যা ইচ্ছে তাই বলুক না কেন তাদের কোনো কথাই আমি কোনো মাইন্ড করব না। আর পাশ থেকে কিউনার তাদেরকে ভেঙাতে বলে, যাও তোমরা সবাই এখান থেকে চলে যাও, কারণ তোমাদের মতো ইউজলেস ওমেনদেরকে আমার মাস্টার কখনোই পছন্দ করবে না। তখনই সেখানে সাইয়ানের চাচাতো ভাই চলে আসে আর এরই সাথে সে তাদেরকে সেখানে এভাবে দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞেস করে। তাকে সেখানে দেখে সাইয়ান বলে, কি হলো, তুমি কি বাইরে যাচ্ছ? এটা শুনে সে বলে, হ্যাঁ শিউ এর বাবার কিছুদিনের মধ্যেই জন্মদিন, তাই সে চায় যাতে করে আমিও তার সাথেই তার বাবার জন্মদিনের গিফট চয়েস করতে যাই। তাই এখন আমি যাচ্ছি, আমার মনে হয় আসতে আমার রাত হয়ে যাবে, নিশ্চয়ই আমি যখন ফিরে আসবো তখন আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসবো। এইসব বলেই সে সেখান থেকে চলে যায়। আর তাকে সেখান থেকে এত তাড়াহুড়ায় যেতে দেখে সাইয়ান বলে, আমার জানা মতে যেই পুরুষ প্রেমে পড়ে তারা সত্যিই অনেক বোকা হয়। আর পাশ থেকে কিউনার বলে, মাস্টার আমি এই জিনিসটা দেখতে চাই যে আপনার কাজিন কোন মেয়েকে চুজ করেছে, কারণ তাকে দেখে তো অনেক বেশি কৌতূহলী মনে হচ্ছে। আর এর কিছুক্ষণ পরই সিন প্যাঙ্ক সিটির উপর শিফট হয়। তখনই আমরা সেখানের এক চেরি ব্লসম গাছের নিচে এক সুন্দর মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। তখনই কেউ বলে, ও শিউ তাহলে তুমি এখানে। এই আওয়াজ শুনে সেও পেছনের দিকে ঘুরে তাকায় আর এরই সাথে বলে, ও স্যার সাই আপনি। তখনই সাইয়ানের কাজিন বলে, সত্যিই আমি দুঃখিত, কারণ আমি তোমাকে অনেক বেশি অপেক্ষা করিয়েছি। এটা শুনে শিউ বলে, না তুমি অতটাও লেট করনি, তাহলে চলো আমরা দ্রুত জেট প্যাভিলিয়নে যাই। আর সেখানে যাওয়ার পর আমরা আমার বাবার জন্য একটা ভালো গিফট চুজ করি আর কেনাকাটা শেষে আমরা রোদের ধারে একটু হাঁটাহাঁটি করব, কারণ আমি শুনেছি সেখানে অনেক সুন্দর পদ্ম ফুল ফুটেছে আর সেই ফুলগুলো আপনার সৌন্দর্যের সাথে সত্যি অনেক বেশি মানায়। তার এইসব কথা শুনে সাইয়ানের কাজিন বলে, সত্যি শিউ তুমি সব সময় আমাকে নিয়ে অনেক বেশি টিটকারি করো। আর এর কিছুক্ষণ পর আমরা জেট প্যাভিলিয়নের সিন দেখতে পাই, যেখানে কেউ একজন বলছে যে এই কালো পাথর আমাদের এই পুরো ব্রাঞ্চের মধ্যে সব থেকে বেশি রেয়ার আইটেম, কারণ এই পাথর আমাদের পুরো হান ডাইনাস্টির মধ্যে শুধু দুটো, আর এই দুটোর মধ্যে একটা আমাদের কাছে আর একটা এই সময়ের রাজ ফ্যামিলির কাছে আছে। তাই আপনারা বলতে পারেন এটাই আমাদের এই জেট প্যাভিলিয়নের সব থেকে বেশি মূল্যবান আইটেম। তখনই সেখানে সাইয়ানের কাজিন বলে, সত্যি এর আকার আর রং দেখে তো মনে হচ্ছে এটা কোনো ফেক আইটেম না, এটা সত্যি একটা অরিজিনাল আইটেম। এইসব শুনে শিউ বলে, স্যার সত্যি এই আইটেমটা অনেক ভালো, কিন্তু আমার মনে হয় না এটা আমার বাবাকে দেওয়াটা ঠিক হবে, কারণ এটা তোমার সাথেই সব থেকে ভালো মানায়। কিন্তু এখন তো আর কিছু করার নেই, প্লিজ আপনি আমাদেরকে এই ব্ল্যাক জেমটা প্যাক করে দিন, আমরা এখনই এটা নেব। আর এর জন্য দোকানদারও এগ্রি হয়ে যায়। তখনই শিউ বলে, সত্যি আমার মনে হয় না এই আইটেমটাও তোমার জন্য যথেষ্ট হবে,
কারণ তোমার লেভেল তো এই আইটেমের থেকেও অনেক বেশি হাই। তাই চলো, তিনি যতক্ষণ এটা প্যাক করছে ততক্ষণে আমরা একটু আশেপাশে ঘুরে দেখি। এইসব শুনে সাইয়ানের কাজিন অনেক বেশি ব্লাশ করতে শুরু করে আর বলে, শিউ শিউ প্লিজ একটু চুপ করো, কারণ তুমি এইসব কথা বলে সব সময় আমাকে অনেক বেশি এম্বারেস ফিল করাও। তখনই শিউ শিউ সেখানে কাউকে দেখতে পায় আর এরই সাথে সে সেখানে সাইয়ানের কাজিনকে বলে, প্লিজ তুমি একটু এখানে বসো, আমার একটা ফ্রেন্ড এখানেই এসেছে, তাই আমি একটু তার সাথে দেখা করে আসি। এটা শুনে সাইয়ানের কাজিন বলে, ঠিক আছে তুমি যাও, ততক্ষণ আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করছি। আর শিউ শিউ যখন সেখান থেকে চলে যায় তখনই আমরা সাইয়ানের কাজিনের পেছনে অনেকগুলো পার্সনকে দেখতে পাই। আর তাদের লুক দেখে তো মনে হচ্ছে যে তাদের এখানে অনেক খারাপ কিছু করার উদ্দেশ্য আছে। আর সেখানেই সাইয়ানের কাজিন সেই ব্লাড জেড দেখে বলছিল, সত্যি এই জেডের উপর যেই নকশাগুলো করা আছে সেগুলো অসাধারণ, তাই আমার মতে এই শপের মধ্যে এর থেকে মূল্যবান আর কোনো আইটেমই হতে পারে না। তখনই সেখানে একটা পার্সন চলে আসে আর বলে, কিছু সময় আগেই আমাদের এই শপের একজন প্রিশিয়াস মেম্বার এখানে এসেছে আর তার একটা জেড পেন্ডেন্ট হারিয়ে গিয়েছে, তাই প্লিজ আপনি কি আমাকে আপনাকে একবার চেক করতে দেবেন। এইসব শুনে সাইয়ানের কাজিন সেখানে একটু রেগে যায় আর বলে, আমি বুঝতে পারছি না তোমাদের এইসব কিছু বলার মানে কি, কারণ তোমরা এখানে আসার সাথে সাথেই সর্বপ্রথম আমাকেই চেক করার চেষ্টা করছো, তাহলে আমি এর মানে কি ধরবো। এটা শুনে সেই পার্সন বলে, সত্য বলতে কি আমাদের এই প্যাভিলিয়নে যতগুলো পার্সন আসে তাদের সবার ব্যাকগ্রাউন্ড অনেক বেশি হাই, কিন্তু এখানে আপনি একমাত্র পার্সন যার সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই। এরই জন্য আমার এখানে যেই জিনিসটা যুক্তিসম্পন্ন মনে হয়েছে আমি এখানে সেটাই বলেছি। এইসব শুনে তার কাজিন সেখানে আরো রেগে যায় আর এরই সাথে সে বলে, ঠিক আছে তোমরা যা ইচ্ছা করো, আমি এখানে তোমাদেরকে পারমিশন দিচ্ছি আমাকে চেক করার, আর আমি এই জিনিসটার কমপ্লেন করব যে এই প্যাভিলিয়নের মধ্যে যখনই কোনো সাধারণ মানুষ আসে তখন তোমরা তাদের সাথে কিরূপ আচরণ করো। আর যখনই সেই পার্সন সাইয়ানের কাজিনকে চেক করছিল তখন সে সেখানে মনে মনে বলে, সত্যি এখানের ম্যানেজমেন্ট তো অনেক খারাপ, তাই আমি শিউ শিউকে এটা বলে দেব যে সে যেন আর কখনোই এখানে না আসে। তখনই সেখানে কেউ বলে, হ্যাঁ আমি এটা খুঁজে পেয়েছি। এটা শুনে সাইয়ানের কাজিনও সেখানে অনেক বেশি শক হয়ে সেই দিকে তাকায়। তখনই সেখানে এক গার্ড বলে, আমি দেখেছি যে সে সেই পেন্ডেন্টটা তার চুলের ভেতর লুকিয়ে রেখেছিল। এটা শুনে সেই পার্সন বলে, তাহলে বলো এখন তুমি এই বিষয়ে কি বলতে চাও, কারণ এখানে আমরা তোমার কাছ থেকেই সেই আইটেমটা পেয়েছি আর এরই সাথে এখানে কিছু উপস্থিত সাক্ষীও পেয়ে গেছি, তাহলে বলো তুমি কি এখন এখান থেকে পালাতে চাও। গার্ড দ্রুত তাকে গ্রেফতার করে ফেলো। এইসব শুনে সাইয়ানের কাজিন সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, না নিশ্চয়ই তোমরা এখানে আমাকে ফ্রেম করার জন্যই এইসব মিথ্যা উপবাদ দিচ্ছ। তখনই দুটো গার্ড গেটে লাথি দিয়ে ভেতরে প্রবেশ করে আর বলে, আমি কিছু সময় যাবত এই প্যাভিলিয়নের ভেতর থেকেই অনেক হট্টগোলের আওয়াজ শুনতে পাচ্ছি, তাহলে বলো কে এখানে প্রবলেম ক্রিয়েট করছে। সত্যি আমার মনে হয় আমি এখানে সঠিক সময়ে চলে এসেছি, তাহলে বলো এখানে কে কি ক্রাইম করেছে, আমি তাকে এখনই ধরে নিয়ে যাব। এইসব শুনে সেই পার্সন বলে, হ্যাঁ নিশ্চয়ই তোমরা সঠিক সময়ে এসেছো, কারণ আমরা এখানে একটা চোর ধরেছি যে এখানে আমাদের ইয়াং লর্ডের এক জেড পেন্ডেন্ট চুরি করে পালাতে চেয়েছিল, তাই এখন যেহেতু তোমরা এখানে চলেই এসেছো তাই দ্রুত তাকে গ্রেফতার করে ফেলো। আর পেছন থেকে সাইয়ানের কাজিন চিল্লাতে চিল্লাতে বলে, না আমি এখানে নির্দোষ, কিন্তু এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই কেউ তার গালে অনেক জোরে একটা থাপ্পড় মেরে দিয়েছে। তখনই আমরা সেখানে শিউ শিউকে দেখতে পাই। সে এই সব কিছু দেখে অনেক বেশি শক হয়ে বলে, কি এখানে এইসব কি হচ্ছে। আর এর পরের মোমেন্টে সে সেখানে দৌড়ে চলে আসে আর বলে, স্যার সাই এখানে কি হচ্ছে, প্লিজ আপনারা ওনাকে এখান থেকে যেতে দিন। তখনই সেই গার্ড চিল্লাতে চিল্লাতে বলে, আমরা এখানে যেই পার্সন প্রবলেম ক্রিয়েট করছিল তাকে ক্যাপচার করে ফেলেছি, তাই আপনারা সবাই এখন এখানে রিল্যাক্স হতে পারেন। সে এখান থেকে 500 স্বর্ণ মুদ্রার একটা আইটেম চুরি করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা তাকে হাতে নাতে ধরে ফেলেছি, তাই মিস আপনাকে এখন আর এখানে তার হয়ে কোনো কথা বলতে হবে না।
এইসব শুনে শিউ শিউ বলে, না, নিশ্চয়ই আপনারা এখানে বড় কোনো ভুল করছেন, কারণ স্যার শি এরকম কোনো পার্সনই না, তিনি এরকম কিছু কখনোই করতে পারে না, তাই প্লিজ ওনাকে এখান থেকে যেতে দিন। এইসব শুনে আশেপাশের মানুষরা বলতে শুরু করে, নিশ্চয়ই সে এখানে ইয়াং মিসের মাইন্ড ম্যানিপুলেট করে রেখেছে, এরই জন্য তো সে এত বড় একটা ক্রাইম করার সত্ত্বেও ইয়াং মিস তার হয়ে কথা বলছে। প্লিজ ইয়াং মিস, আপনি এখান থেকে দূরে সরে যান, নয়তো আমরা তার উপর এর থেকেও বড় কিছুর মামলা করে দেব, আর এমনিতেও এরকম কোনো বাস্টার্ড আপনার যোগ্য হতে পারে না। এইসব বলতে বলতেই তারা সাইয়ানের কাজিনকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর শিউ শিউ সেখানে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা ছাড়া আর কিছুই করতে পারে না। তখনই সিন শিফট হয় আর আমরা প্যাং সিটির সিটি লর্ডের ছেলে জাও ইউকে দেখতে পাই। তখনই তার কাছে কেউ একজন এসে বলে, ইয়াং মাস্টার, আপনি কি জানেন যে আজ এখানে অনেক বড় আর অনেক মজার একটা ঘটনা ঘটেছে? এটা শুনে ঝাও ইউ বলে, না, আমি এই সম্পর্কে কিছুই জানি না, তাই দ্রুত বলো, এখানে আমার সময় নষ্ট করো না। তখনই সেই গার্ড বলে, আমি জানি না এটা কি আপনার জন্য অতটা হাস্যকর হবে কি হবে না, কিন্তু নিশ্চয়ই আপনার মনে আছে যে 1 মাস আগে সাই ফ্যামিলির একটা মেম্বার কবিতা আবৃত্তির প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। আজই আমরা তাকে জেট প্যাভিলিয়নে চুরির দায়ে হাতে নাতে গ্রেফতার করে ফেলেছি। এটা শুনে ঝাও ইউ বলে, ও এই কথা, নিশ্চয়ই তোমরাও এটা জানো যে সাই প্রিন্স সে টুকটাক পড়ালেখা করেছে আর এরই সাথে ভালোই কবিতা আবৃত্তি করতে পারে, যদিও সে সেই সমাবেশে একবার আমার জায়গা দখল করে ফেলেছে, এর মানে এই না যে তোমাদেরকে তাকে এভাবে শাস্তি দিতে হবে। এইসব শুনে সেই গার্ড বলে, ইয়াং মাস্টার, যত যাই হোক তার এই সাহসকে দিয়েছে যে আপনার যেই প্লেস বরাদ্দ করা রাখা ছিল সেই প্লেস সে কি করে হাতিয়ে নিয়েছে, তাই আমরা এটাকে একটা বড় ইনসাল্ট রূপেই দেখেছি। এর জন্য যদিও আপনি এখানে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেননি, কিন্তু এর মানে তো এটা না যে আমরাও এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবো না, তাই এখন যা কিছু হচ্ছে সেই সব কিছুই আমরা নিজের হাতে তুলে নিয়েছি। এইসব শুনে ঝাও ইউ বলে, হ্যাঁ, আমার মনে হয় এই সব ছোটখাটো বিষয় আমি তোমাদের উপরই ছাড়তে পারবো, তাই ঠিক আছে, তোমরা তার সাথে যা ইচ্ছে করো, কিন্তু সবকিছুই অনেক সাফাইয়ের সাথে করো। এইসব শুনে সেই গার্ড বলে, হ্যাঁ ইয়াং মাস্টার, আমি এটা মেক শিওর করব যে সে যেন 1 বছরের জন্য জেল থেকে আর বের হতে না পারে, আর এর সাথে সেই কম্পিটিশনে জেতার পর সে তার যেই নাম গড়ে তুলেছিল সেটাও যেন সে আর টিকিয়ে রাখতে না পারে। তাকে তারা কি নাম দিয়েছিল? জেট্রি, তাই না? তখনই জাও ইউ বলে, এটা তো জানা কথা যে যখন কোনো জেটকে আমরা অনেক বেশি মূল্যবান করে তুলতে চাই তখন তার উপর আমাদের কিছু নকশা তৈরি করতে হয়, আর যখন কোনো গাছকে আমরা প্রদর্শন করতে চাই তখন আমরা তার ঢালপালা অনেক সুন্দরভাবে কেটে দেই। তাই এখন যেহেতু আমার কাছে এত মূল্যবান এক জেট ট্রি চলে এসেছে, তাই এখন তো আমায় তাকে সুন্দর রাখার জন্য কিছু ছাঁটাই করতেই হবে, তাই আমার মনে হয় একবার হলেও আমার তার কাছে যাওয়া দরকার, আর এরই সাথে তার হাত পা ভালোভাবে ভেঙে দেওয়া দরকার, আর সব থেকে বড় বিষয় তার চেহারাটাও অনেক বেশি সুন্দর, তাই তার চেহারার মধ্যেও বড় বড় কিছু কাটও দিয়ে দেওয়া দরকার, যাতে করে সে ফিউচারে আর কখনোই এরকম কিছু করার সাহস করতে না পারে। আর এখানে জাও ইউর এইসব কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য, তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।